অনুষ্ঠানটা আরো 2 বছর পিছিয়ে দেওয়া যেত। 77-এ 75 বছর পূর্তি পারে। সেই কথা যদি বলেন তাহলে আজ এমন একটা দিনে সিআরপি ম্যাডাম এলেন না কেন? তিনি তো সিনিয়র টিচার, অঙ্কের টিচার। কথায় কথায় বলেন 2 আর 2 4, অথচ আজ ওনার আচরণটা ঠিক হলো কিনা আপনারাই বিচার করুন। দায়িত্ববোধ আর সময়জ্ঞান সম্পর্কে আমাকে আপনি শেখাবেন না মিস পিএম। বড়দি 5 ঘন্টা ট্রেন অবরোধ, তাই তো আসতে নাচার। 2 আর 2 4। ওর কথা বাদ দিন তো, কোথায় মানুষটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখ একবারে উপচে পড়ছে, তাই উনি হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যারাস্ট হইলেন, একটু বিশ্রাম নেবেন না? ঠিকই তো, ঠিকই তো। জল মাসি, ওই ওকে দাও, ওকে দাও। ধন্যবাদ। হ্যারাস বলে হ্যারাস 5 ঘন্টা বড়দি। লেডিস কম্পার্টমেন্টে দুটো টিউশন সেরে নিতে পারতে। ঈর্ষা করবেন না। ইতিহাসের টিচার না হয় অঙ্কের টিচার হতে আপনাকে কেউ মানা করেছিল নাকি? ট্রেনে তো আর কোনোদিন চড়েন না, ঠিকই বুঝবেন বলেছেন, কি করে কষ্টটা। যথার্থ বলেছেন। শিয়ালদা লাইন বাবা ভাবলেই গায়ে জ্বর আসে। আপনি ঠিকই বলেছেন চম্পা রানী পালদি। সিআরপি বলুন। ওটা ছাত্রীরা বলে, আমি পুরো নামেই ডাকা পছন্দ করি। কেন? আপনাকেও তো আমি পিএম না বলে কুমারী পুরবী মিত্রদি বলে ডাকি। তা যাই হোক, চম্পা রানী পালদি, আপনি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন না, তাতে আমার বিশেষ কিছু অসুবিধা হয়নি, বুঝলেন। কিন্তু এরপরে অভিভাবকদের সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাতে আপনাকে ছাড়া আমার চলবে না। এখন আপনি এসে গেছেন, আমি নিশ্চিন্ত। কি বলেন চামেলি তরু চ্যাটার্জি দি? ও সিটিসি দিদি, আপনি ঘুমোচ্ছেন? আমি মোটেই ঘুমাইনি। আপনারা প্রাক্তন বসুন। ছাত্রীদের দেওয়া বসুন। চিঠির কথা ভাবছিলাম। এই দেখুন না, চিঠি পাঠিয়েছেন ডক্টর অসীমা চন্দ। অসীমা 2010-এর ব্যাচ। অঙ্কতে কোনোদিন 95 এর কম পাইনি। অঙ্ক শিখিয়েছিলাম বটে মেয়েটিকে। হ্যাঁ হ্যাঁ, সেলাই শিখেছিল আমার কাছে, কাঁথা যা বানাতো না। সত্যি, ঠিকই তো। এই যে আমার ভাইজি অনিন্দিতা, ও তো এই স্কুলে আমার কাছে বাংলা পড়ে এখন শান্তিনিকেতনে অধ্যাপনা করছে। সত্যি আমার পুরনো ছাত্রী বিপাশা গুপ্তা। বিপাশা 2008-এর ব্যাচ বিপাশা। হ্যাঁ, কি হয়েছে তার বাবা? বার্মিংহাম ইউনিভার্সিটি ফেলোশিপ পেয়েছে। ওর বর স্কুলকে 50,000 টাকা দান করেছে। সত্যি, এরকম সব ছাত্রীরাই তো আমাদের গর্ব। আজকে যখন অভিভাবকরা সব আলোচনা করছিলেন, তখন গর্বে আনন্দে মনে হচ্ছিল আমি যেন অজ্ঞান হয়ে যাব। সত্যি, আপনি দলুঞ্জ দলনী দিদিমণি, আপনার কোনো ছাত্রী এরকম সুপ্রতিষ্ঠিত হয়নি? ওই যে আমাকে সুচরিতা সম্পত্তি গো। হ্যাঁ হ্যাঁ 2006-এর ব্যাচ সুচরিতা। বেডি এখন আমেরিকার জার্মানিতে সংস্কৃতের শিক্ষাগুরু হয়েছে। আমেরিকার জার্মানি? হ্যাঁ, হিটলারের দেশ। এই দেশেতে তোমরা সংস্কৃতের মর্যাদা দিলা না, তারা দেয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের স্কুলের এই সব ছাত্রীদের জন্য আমরা সকলেই গর্বিত। তা যাই হোক, এতক্ষণ তো একটা অনুষ্ঠান গেল, এরপরে আরো একটা বড় অনুষ্ঠান আছে, অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময়। তার জন্য তো একটা মানসিক প্রস্তুতি দরকার। আপনারা বরং টিচার্স রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, তারপরে আবার শুরু হবে। এবারে আমি একটু আমার ভাষণটা ঝালিয়ে নিই। অভিভাবকদের সামনে তো কিছু বলতে হবে। মাননীয় অভিভাবকবৃন্দ, এই ভাষণের শুরুতে কবিশেখর কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার কয়েকটি পংক্তি প্রাসঙ্গিক বলেই উল্লেখ করছি। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে,
বলছি জল। জল দাও। এই গলাটাও শুকিয়ে গেছে। ভাবিতে ভাবিতে যাই, কি নাম মনে তো নাই। ছাত্র ছিল কতদিন আগে। একটা ভিজিটার এসে আপনার সাথে দেখা করতে চান। অফিস আওয়ার্সের বাইরে আমি কোনো ভিজিটারের সাথে দেখা করি না। লোকটি যদি গার্জেন হন, ওকে অপেক্ষা করতে হবে। গার্জেন নয় গো। তবে কি ছাত্রী? না গো। ছাত্রীর মা? না গো। ছাত্রী নয়, ছাত্রীর মা নয়, তবে কি? কেমন যেন ফ্যাপাটে। ও, ছাত্রী নয়, গার্জেন নয়, কোনো সরকারি অফিসার নয় তো? না গো। নাম জিজ্ঞেস করেছো? হ্যাঁ ওই তো। হ্যাঁ কি যেন বললো, এসিডিসি ম্যাডামকে বলো এমবিবিএস ACDC দেখা করতে চান। এসিডিসি ম্যাডাম তো আমি, অমলা চন্দ্রিমা দত্ত চৌধুরী। কিন্তু এমবিবিএস নামে তো কোনো শিক্ষিকা আমাদের স্কুলে নেই। তা দেখতে কেমন? একটু লম্বাটে। আহ, বোকা না চালাক? কি জানি বাবা, তবে কি ঠিক করে বলো। সাহেবা বলে তো মনে হলো। উফ, কি জ্বালায় পড়া যায়। ঠিক আছে, ওকে ভেতরে পাঠিয়ে দাও। আপনি আসুন গো দিদিমণি। আপনি আমাকে এসিডিসি বলেছেন? হ্যাঁ ওটাই তো আপনার নাম নাকি? আপনার নাম? আমার নাম এমবিবিএস। পুরো নাম? মা বাপের বেকার সন্তান। মা ফাজলামো হচ্ছে? আজ্ঞে না, মোটেই না। আপনি যদি এসিডিসি হতে পারেন, সংস্কৃতদি যদি ডিডিটি হতে পারেন, আমাদের অঙ্কের দিদিমণি যদি সিআরপি হতে পারেন, তাহলে আমার এমবিবিএস হতে বাধাটা কোথায়? আপনি সত্যি আমায় চিনতে পারছেন না? আমি তো এই স্কুলে পড়তাম। ও, ছাত্রী। তা কি চাই এখানে? বাইরে যাও। এটা কি বলবে? আমি হলাম স্কুলের প্রাক্তন ছাত্রী। স্কুলের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে থাকার আমার পূর্ণ অধিকার আছে। আমারও পূর্ণ অধিকার আছে তোমাকে এখানে না বসতে দেওয়া। উফ, আপনি শুধু শুধু চটে যাচ্ছেন। হতে পারে এই বছরে আমার চেহারাটা একটু বদলে গেছে, তাই চিনতে পারছেন না। কিন্তু আপনার ওই পুরনো ফাইলগুলো একটু ঘেঁটে দেখবেন, সেখানে আমার নামখানা একেবারে জলজল করছে। এই শোনো, যেখানে জ্বলছে জ্বলুক, তুমি এখানে আমি জ্বালিও না। তুমি যাবে না, আমি একটু বসবো। এ তো আচ্ছা জ্বালাতন। আপনি সত্যি বিশ্বাস করতে পারছেন না আমার নাম এমবিবিএস? সে এমবিবিএস এফআরসিএস যাই হোক না কেন, না, এমবিবিএস মাধবী বিতান বসু সরকার। এ বাপ মায়ের ওঠেন সময় ছিল, তাই এক লাইন লম্বা নাম রেখেছে। এটা গতির যুগ, এই নামটা আমি একটু ছেটে দিয়েছি। আচ্ছা যা হোক, কাজের কথায় আসি। 15 বছর আগে আমি এই স্কুলের ছাত্রী ছিলাম। তা কি চাই? সার্টিফিকেট? মাথা খারাপ? স্কুল ছাড়ার পর এই যে কাগজটা যেটা ধরিয়ে দিয়েছেন, তা সেটা ফেরত দিতে এসেছি। সরি 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 হ্যাঁ? সরি সরি। ভালো জ্বালা। তা কি চাওটা কি? আসল কথা ধরেছে। কি চাই? কি চাই? কি চাই? যদি বলি টিউশন ফি। টিউশন ফি? হ্যাঁ হ্যাঁ, টিউশন ফি। আজ থেকে 15 বছর আগে আপনাদের স্কুল ছাড়ার সময় আমি যে যতগুলো টাকা আপনাকে ধরে দিয়েছিলাম, ঠিক ততগুলো টাকা একদম গুনে গুনে ফেরত চাই। এটা আমার আবেদন নয়, এটা আমার দাবি। মোদ্দা কথা, লেখাপড়া করার জন্য যতগুলো টাকা আমি ইনভেস্ট করেছি, সব টাকা একদম সুদ সমেত ফেরত চাই। তুমি কি উন্মাদ? টিউশন ফির টাকা কখনো ফেরত পাওয়া যায়? একদম তাও গুনে। আবার সুদ সমেত? হ্যাঁ হ্যাঁ, একদম গুনে গুনে ফেরত চাই। কিন্তু কেন? কারণ ওই টাকার একটা কানা করিও আমার উসুল হয়নি। আপনাদের দেওয়া ওই সার্টিফিকেট অবশ্য বলছে আমি মাধ্যমিক অবধি পাস করেছি। কচু হয়েছে তাতে, কচু। আমি কিচ্ছু পারিনি। না হলে কোনো ইন্টারভিউতে আমি পাস করতে পারি না, কোনো চাকরি আমার জোটে না। তাহলে এই যে বছর বছর আমি এতগুলো টাকা খাটালাম, একটা টাকাও কি আমার উসুল হলো? লোকে টাকা
কিছু পাওয়ার আশায় তো। আমি কি পেয়েছি? এই কচু পোড়া পেয়েছি। তাই সব কিছু বিবেচনা করে আমি এই সিদ্ধান্তে এসেছি, আমার সমস্ত টাকা পয়সা একদম সুদ সমেত মেটাতে হবে, বাস। শোনো, এরকম উদ্ভট দাবি আমি কেন, আমার পূর্বপুরুষও কোনোদিন শোনেনি। তা এরকম একটা অদ্ভুত চিন্তা তোমার মাথায় এলো কি করে? আইডিয়াটা ঘুন্টিদার, ঘুন্টিদার। আমার পাড়ার দাদা, এই তো সেদিন অশোকা সিনেমা হলের সামনে দেখা, টিকিট ব্ল্যাক করছিল। আমাকে দেখে কি বললো জানেন? দাদা বলছি, আরে এমবিবিএস না, ও বিয়ে করেছিস? ও তোর বাপে তো আবার 15 টাকা জোগাড় করতে পারিনি, তো করছিস নাকি? চাকরি বাকরি করছিস? তো কিছু করছি না শুনে তখন ঘন্টাদা বলল, টিভি সিরিয়াল করবি? ওই কিছু খরচা আছে ভাই, এই ধর প্রডিউসার এডিটরকে কিছু দিতে হবে, ওর কয়েকটা ড্রেস কিনতে হবে, চুলের স্টাইলটা বদলাতে হবে। তো আমি ঘন্টাদাকে বললাম, বাবা এ তো অনেক টাকার ব্যাপার, এত টাকা আমি পাবো কোথায়? তখন ঘন্টাদাই আমার মাথায় বুদ্ধিটা দিয়েছে, বলল, তুই যে স্কুলে পড়তিস সোজা সেই স্কুলে যাবি, হেড মিস্ট্রেসের কাছে চাইবি তুই যত টাকা এত বছর ধরে পড়াশোনা করার জন্য দিয়েছিস সব টাকা যেন একদম উসুল করে দেয়। শুনছেন কি? না, শুনিনি। এমন একটা মহান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী হয়ে তুমি কিনা শেষ পর্যন্ত ফিল্মে নামবে? কেন? ফিল্ম স্টারের অচ্ছুত নাকি? ফিল্ম স্টার জয়ললিতা মুখ্যমন্ত্রী হননি, বৈজয়ন্তীমালা এমপি হননি, আর কে বলতে পারে আমিও ফিল্মের নায়িকা হয়ে ভবিষ্যতে মন্ত্রী হতে পারবো না? কি এবার টাকাটা দিতে আপত্তি নেই তো? কি যে বলি। তা শোনো, তোমাকে যে এই বুদ্ধিটা দিয়েছে তাকে ঘন্টেদা, ঘন্টেদা না, ভাবছি একদিনে ওই ঘন্টেদাই আমার প্রকৃত বন্ধু। ভাবছি একবার যদি নায়িকাটা হতে পারি, ওই ঘন্টেদাকে বিয়ে করে আবার সেক্রেটারি বানিয়ে দেবো। এই, তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। তুমি কি কথাগুলো সিরিয়াসলি বলছো? একদম ভীষণ সিরিয়াসলি বলছি। টাকাটা আপনি দেবেন না, শুধু এবার বলে দেখবেন, তারপরে আমার খেলটা শুধু আপনি দেখবেন। বিধানসভায় যাব, সেখানে গিয়ে অনশন করব, পাবলিককে জানাবো রুজি রোজগারের জন্য যেসব জিনিস শিখতে হয় আপনার কিছুই শেখাননি আমাকে। কেন এইসব ঝুট ঝামেলার মধ্যে যাবেন? টাকাটা দিন তো, আমিও কেটে পড়ি। এই, তুমি একটি উন্মাদ। বুদ্ধিটা ঘন্টেদার। সেটাও একটা পাগল। আচ্ছা আচ্ছা, শোনো মা, এফআরসিএস MBBS ওই হলো আর কি। কিশোর নাম বলুন। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যাও, আমি সব কাজ ফেলে কমিটির সাথে তোমার দাবি নিয়ে আলোচনা করব। না 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 না, অত দূর আটকো নয় ম্যাডাম, আগে টাকা পয়সা তাড়াতাড়ি মিটিয়ে দিন যাতে আমি কিছু করে খেতে পারি। তা তুমি কিছু করতে পারবে না এটাই বা ভেবে নিচ্ছ কেন? কারণ ইন্টারভিউতে যা প্রশ্ন করে আপনারা কিছুই আমার শেখাননি। আমাকে আবার পরীক্ষা দিন, দেখবেন আমি কিছুই শিখিনি। তোমার মাথা খারাপ হতে পারে, আমরা তো পাগল হইনি। আবার তোমার পরীক্ষা নেব? হ্যাঁ, তা তোমরা পরীক্ষা নেবার পরে কি করবে? চাকরি বাকরি করবো। আচ্ছা শোনো, তুমি এখন বাড়ি যাও, মাথা ঠান্ডা করো। শোনো, আমি এখন ভীষণ ব্যস্ত, কেন? একটু পরে গার্জেনদের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি এখন যাও তো। মার দিয়া কেল্লা, ওই হাতে আজ আমি হাড়ি ভাঙবো, এমন চেঁচান চেঁচাবো না। ওই হলো মা, মাধবী বিতান মা। শোনো, আমি কথা দিচ্ছি, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি দিদিমণিদের সাথে ঠিক আছে, তোমার ঠিক আছে, বিষয়টা- যা করবেন। তুমি 10 মিনিট অপেক্ষা করো আরে না। বলছি তো, যা করবেন ঝটপট করবেন, বেশি দেরি করলে আবার টিভি সিরিয়ালটা বসে যেতে পারে। মাসি, মাসি, যে দিদিকে পাবে শিগগির এখানে পাঠিয়ে দাও। উফ, কি ভয়ানক বিপদে পড়া গেল। উফ, আসুন আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন। কি হয়েছে বর্দি? ডেকেছেন কেন? কি হয়েছে? এরকম বসুন। বর্দি? আর বলবেন না, এক্ষুনি একটা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হলাম। এরকম 30 বছরের চাকরি জীবনে এরকম ঘটনা আমি কখনো দেখিনি, ভবিষ্যতেও যেন কাউকে দেখতে না হয়। আমাদের এক পুরনো ছাত্রী MBBS মাধবী বিতান বসু সরকার, সে একটা অদ্ভুত দাবি করেছে। তার দাবি শুনে আমার লো প্রেশার হাই হয়ে গেছে। তা তার দাবিটা কি বর্দি? আর বলবেন না, তার দাবি
সে এ পর্যন্ত টিউশন ফি বাবদ স্কুলে যত টাকা দিয়েছে সমস্ত সে সুদ সমেত ফেরত চায়। কিন্তু কেন? কেন? কারণ সে চাকরি পায়নি, কারণ পয়সার অভাবে নাকি তার বিয়ে হয়নি, কারণ সে একটি বদ্ধ উন্মাদ। এখন আপনারাই আমার সহায়, আপনারা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলে আমরা কাজটা করে ফেলতে পারবো। তা যে টাকাটা সে ফেরত চাইছে তার সুদটা সরল সুদ না চক্রবৃদ্ধি হারে সুদ? যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বাতিল, কারণ মাধ্যমিক সিলেবাসে চক্রবৃদ্ধি নেই। না না, যদি সরল সুদ হয় তাহলে ছাড়াছাড়ির ব্যাপারটা ভাবতে হবে। ছাত্রীটি কোথায়? ওই তো এখানেই অপেক্ষা করছে। তার দাবি যদি তার রি-এক্সামিনেশন নেওয়া হয় তাহলেই নাকি প্রমাণ হয়ে যাবে সে এখানে কিছুই শেখেনি, তখন তার টাকাটাও সে ফেরত চাইছে। আবার পরীক্ষা? তা বেশ ভালো প্রস্তাব। আমার দৃঢ় বিশ্বাস যে ওকে যদি আমরা রি-এক্সামিন করি তাহলে আমাদের হারাবার কিছুই থাকবে না। তাই কি বলে? কিন্তু প্রশ্ন হইতাছে মাইয়াটা যদি ফেল মারে আমাকে আমরা থাকবো তো? না, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সে মেয়েটি কোনোভাবে ফেল না করে। তাই আমরা কোনো কঠিন প্রশ্ন করব না। আপনারা কি বলেন? এটা মাথায় রাখতে প্রশ্ন করবো না। হ্যাঁ, আমরা কিন্তু একটা খুব চালাক মেয়ের মুখোমুখি হতে চলেছি। তাই আমরা দেখব যেন কোনোভাবে ফেল না করে, কারণ তার ফেল মানে তার হার, আর তার হার মানে কিন্তু তার জিত। একদম। তাই আমরা ওকে সহজ প্রশ্ন করব। সত্যি যে মেয়েটি এসেছিল ওকে এখানে পাঠিয়ে দাও। পুড়ে দেবো, পিন্ডি সটকাইয়া দিব। হ্যাঁ, আপনাদের কথায় আমি এখন একটু মনে বল পাচ্ছি। আপনারা সবাই মনোসংযোগ করুন। কথা বলবেন না, কথা বলবেন না প্লিজ। আস্তে আস্তে। ওই যে আস্তে আস্তে দেখো। আরে ধ্যাত তেরি, কি শুরু করেছেন আপনারা? মনে হচ্ছে যেন একদল শালিক পাখি কানের দ্বারা কিচির মিচির করে যাচ্ছে। এই, কি বললে? শালিক? আমরা তোমাকে আমাদের সন্তান বলেই মনে করি। মধ্যযুগে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে এমনই কোনো তফাৎ রাখা হতো না। সত্যি আচরণ এক্সিলেন্ট। এবার বাবু আপনার থামুন তো। একজন এক্সিলেন্ট বলে সবাই মিলে এক্সিলেন্ট এক্সিলেন্ট বলেছে। একবার ঠকেছি আর নয়, চোখ কান এবার খোলা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর রি-এক্সামিনেশন আমরা শুরু করি। তাহলে তোমার পরীক্ষা শুরু হলো। প্রথমে ইতিহাস। অরুণা মুখার্জি নিন, আপনি শুরু করুন ইতিহাস পরীক্ষা। শুরু করুন। আরে এ না, আপনি এখনো কিছু টকলেন। বাস বাস বাস, আপনি কি দয়া করে বসবেন? রাখবি না, আমি দাঁড়িয়ে উত্তর দেবো। দেখি যা বলছি। ব্রেভো, এক্সিলেন্ট। এমবিবিএস আমাদের দুটো কথা শিখিয়ে দিলেন। এক, সে কোনো লিখিত পরীক্ষা দেবে না। দুই, সে বসবে না, সে দাঁড়িয়ে প্রশ্ন দেবে উত্তর। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যে সে সুন্দর স্বাস্থ্যের অধিকারিণী। পটি, স্বাস্থ্য। এটা লিখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, লিখছি। স্বাস্থ্য এক্সেলেন্ট। আবার এক্সিলেন্ট। থামুন তো আপনারা। ধৈর্য অসাধারণ। যুক্তি এক্সেলেন্ট। অসাধারণ। বেশ, আচ্ছা বেশ বেশ। না, excellent। এবার অরুণা মুখার্জি আপনি শুরু করুন। আমরা সব লিখতে থাকি। আপনারা আচ্ছা নোট ভাই, নিন। বলো তো ইউরোপে 30 বছরের যুদ্ধটা কতদিন ধরে চলেছিল? কেন এটা কোনো প্রশ্ন হলো?
ব্যাংকের চাকরিতে হিসেব করতে বা কেরানিগিরিতে এটা কোন কাজে লাগবে শুনি? বলো না। না না না, ও সব প্রশ্নের উত্তর আমি জানি না। আচ্ছা, জানো জানো, বলো না। ক বছর বললেন? 30 বছরের যুদ্ধ? 30? 30 বছর? এসিডিসি ম্যাডাম, এইভাবে কোনো পরীক্ষা হতে পারে না। চামেলি তরু দিদি, দিস ইজ ভেরি ব্যাড। ওই পিএম তখন থেকে হুস করছে, ঘামছে তার বলে। দিস ইজ আরো ভেরি ব্যাড। তুমি খুশি তো? এবার ঠিক ঠিক আছে, ঠিক দাও। ইউরোপে 30 বছরের যুদ্ধটা কদিন হয়েছিল? এটা প্রশ্ন ছিল তো? হ্যাঁ, 30 বছরের যুদ্ধটা। আচ্ছা ঠিক আছে, উত্তরটা আমি জানি। যুদ্ধটা হয়েছিল 7 দিন। হ্যাঁ? 7 মিটার। 7 মিটার? 7 মিটার। 7 মিটার? হ্যাঁ, যুদ্ধটা ঠিক 7 মিটার হয়েছিল। ওই টেনে টুনে ওই 7 মিটার হয়েছিল। কি খেল তো? টাকাটা দিন, তাড়াতাড়ি টাকাটা দিন। আরে দিন টাকাটা। চলুন চলুন চলুন, আপনি টাকা দেবেন। আসুন আসুন। চমৎকার। 7 মিটার। কি বলে রে? ঠিক চমৎকার উত্তর উত্তর। দিয়েছে। চমৎকার 7 মিটার। এক্সেলেন্ট। কি বলে রে বাবা? ভুল বললেও বলে শুনে। ছাত্রের উত্তরে গভীরতা অনেক বেশি। যেমন শুনি? সে আধুনিক গবেষণার উপর নির্ভর করে উত্তর দিয়েছে। তার উত্তরের ভিত্তি হলো গিয়ে ভিত্তি বলো, হলো বলো। গিয়ে রিলেটিভিটি, কোয়ান্টাম থিওরি। না মা, তোমার উত্তরটা খুবই পরিষ্কার। আইনস্টাইন আমাদের শিখিয়েছেন যে ভর ও দূরত্বের মতো সময়ও একটা বস্তু, তারও অণুপরমাণু আছে। ঠিক। অন্যান্য বস্তুর মতো সময়কেও আমরা মাপতে পারি। আপনারা যদি সময়ের একটা বড় খণ্ডকে ভেঙে একটা ছোট এককে পরিণত করেন, দেখবেন 1 বছর হয়ে যাবে 1 মিটার। হ্যাঁ, 7 মিটার মানে 7 বছর। তাহলে আমরা বলতে পারি যে 30 বছরের যুদ্ধটা চলেছিল 7 বছর। কারণটা হলো গিয়ে প্রকৃত যুদ্ধটা হয়েছিল দিনের বেলা। রাতে তো সৈন্যরা ঠিকই তো। অর্থাৎ যুদ্ধটা হয়েছিল দিনে। 24 ঘন্টার বদলে 12 ঘন্টা, মানে অর্ধেক। ঠিক, তাহলে 15 বছর হয়ে গেল। 15 বছর, ঠিক। তাহলে তো আমি ফেল। টাকাটা দিন। দাঁড়া আবার কিসের দাঁড়া, দাঁড়া? টাকাটা দিন। 15 বছরও তো একটানা লড়াই হয়নি। না না, সৈন্যদের ছোট বাইরে বড় বাইরে, আরে এইসব সময়গুলো তো বাদ দিতে হবে নাকি? মুখ ধোয়া, জিভ ছোলা, এর জন্য তো দিনে 3 ঘন্টা বাদ দিতে হবে। তাহলে 15 হলো গিয়ে 12। তার থেকে বাদ যাবে দুপুরের ঘুম, খবরের কাগজ পড়া, উল বোনা, সেলাই করা, তারপর বলো, বলো, আর কি বলতে চান? বলো। বউকে চিঠি লেখা, তাই ইত্যাদি ইত্যাদি বাদশাহ দিয়ে যা দাঁড়ায়, তার ছাত্রীটি আমাদের আইনস্টাইনের রিলেটিভিটি দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। তাই বাহ, তোমার উত্তরটা একেবারে ঠিক। তাই আপনারা ওকে 100-র মধ্যে 70 নম্বর দিতেই পারেন। বাস। তাহলে ইতিহাসে পাস। ইতিহাসে Excellent. পাস। ইতিহাসে পাস। ইতিহাসে পাস। Excellent. দূর বাবু, আমি অত শত জানি না। আবার বিনয় করছে দেখো। আরে পরীক্ষাতে বিনয়ের কোনো স্থান নেই। নিন দনুজ দলনী দিদিমণি, আপনি শুরু করুন। এবার সংস্কৃত পরীক্ষা। এই সামরি, বসুকে। ক্লাসে আপনাকে নিয়ে একটা ছড়া কাটতাম, মনে আছে? ছড়া? কি ছড়া দিদি? মস্করা বাদ দাও দিদি। শুরু হয়ে গেলে সালায় মারবে। বলুন না ছড়াটা। আরে আমি বলছি
ছেলে। আচ্ছা মা, গম ধাতুর রূপটি কত দেখি? গম আবার ধাতু হলো কবে থেকে? গম তো একটা শস্য, এই যেমন জোয়ার, বাজরা ইত্যাদি। আহা, শস্যের নাম কেডা শুনতে চায়? ওই যে কও না, গස්සতি, গස්සত। আর ধাতু বলতে আমি জানি আবার সোনা, রূপো, তামা। এই গম ধাতু? না না, ওসব আমি কোনো কালেই শিখিনি। কি ফেলতো? টাকাটা দিন, টাকাটা দিন। ও বড়দি, টাকাটা দিন। দিলেন তো কেলো করে? আবার সে আহ, এই জন্য মাধ্যমিক থেকে সংস্কৃত তুলে দিয়েছে। উফ, আপনি কি বিড়বিড় করছেন বলুন তো? টাকাটা দিন, আমিও কেটে পড়ি এখান থেকে। আরে টাকা ফেরত দেবার প্রশ্নই ওঠে না। কেন? কোর্সটা কি? বললাম তো লয়ও না মা, তোমায় আমি তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করছি। কেন? তোমার পাণ্ডিত্য যে এমন পর্যায়ে গেছে আমি তো ভাবতেই পারি না। ওমা, কি বেফাস বলে ফেললাম রে বাবা। ভদ্র মহিলা বৃন্দ, এই মাইয়াটি একখানি রত্ন। সংস্কৃত সাহিত্যে এক জটিল অথচ মধুর অলংকার হইতেছে অর্থাৎ একই শব্দ দুই অর্থে ব্যবহার হয়। ধাতু শব্দের অর্থ হইল গিয়া খনিজ পদার্থ, আবার এই ধাতু শব্দের অর্থ হইল গিয়া ক্রিয়াপদ। আর এই মাইয়া শ্লেষের রাজ্যে বিচরণ করে। ঠিক। আরে রে কিনা আমি গস্ততি গস্তত প্রস্তুত করছি। এই শ্লেষ অলংকার এমন সাবলীল ভাবে বিশ্লেষণ করতে আমি আমার জীবনে কাউরে দেখিনি। আসে আমরা সকলে খাড়াইয়া এই পণ্ডিত প্রবররে সম্মানিত করি। বাবারে বর্দি, এই মাইয়াটারে আমি লেটার মাছ দিলাম। এবার বস, সবাই বস। আরে আচ্ছা আচ্ছা, ভালো মুশকিলে পড়ে গেল। আরে গম ধাতু রূপটা বলতে হবে তো বলে দিচ্ছি। গমতি, গমত, গমন্তি। নো নো নো, কেন? আর সুযোগ দেওয়া যাবে না। তুমি সংস্কৃতে পাস। আচ্ছা, এইবারে সেলাই পরীক্ষা। চামেলি তরু চ্যাটার্জি দি, আসুন আপনি এবার শুরু করুন। সিটিসি ম্যাডাম, খুব সাংঘাতিক। সাবধানে উত্তর দিতে হবে। দুবার ঠকেছি, আর নয়। প্রথমে ওই সিটিসি ম্যাডামকে আগে ঘোল খাইয়ে ছেড়ে দেবো দেখাচ্ছি। এসো, এদিকে এসো। আরে সিটিসি ম্যাডাম, আপনি এখনো আছেন? ও ক্লাসে আপনাকে কি বলে ডাকতাম জানেন? নক্ষত্র। দিন রাত্রে দাঁত দিয়ে নখ খান কিনা? এই যে দেখুন, সবাই দেখুন, দাঁত দিয়ে এখন ওই যে নখ খাচ্ছিল একটু আগে। ও ভালো কথা। আপনি একদিন ক্লাসে এই ছোঁচ হাতে নিয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ক্লাসে ঢুকছিলেন। এমন সময় দড়িতে পা বেঁধে দাঁড়াম, জিভে ছুঁচ ফুটে গেল। সে কি কান্না আপনার মনে আছে? ওই বেঞ্চে বেঞ্চে দড়িটাকে বেঁধে রেখেছিল জানেন? এই আমি পাজি আচ্ছা, আপনাকে উত্তেজিত করছে, বুঝতে পারছেন না? ও তাই বুঝি? হ্যাঁ। তো বেশ করেছিলেন। ব্যাপারটার মধ্যে বেশ নতুনত্ব ছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি এবার প্রশ্ন শুরু করুন। আচ্ছা বলো তো মা, কি নাম জানো? কার? আমার না আমার মায়ের। আরে তোমার এমবিবিএস। আচ্ছা ভাই আরে এমবিবিএস। স্যার বাবু, আপনি সম্পর্কটাকে ঠিক করুন। মা ডাকবেন না ভাই ডাকবেন? এই বল, মনে কর তুই একটা কাঁথা সেলাই করছিস। মনে কর কাঁথাটা না না না, ও তো মনে টনে আমি করতে পারবো না। টাকার অভাবে আমার বিয়েই হলো না, তা কাঁথা সেলাই করে কি করবো? তবে হ্যাঁ, লাখ টাকা শুয়ে যদি কামানো যায় ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা, তবে আমি একটা কেন 10-10টা কাঁথা সেলাই করতে রাজি আছি। এই মেয়ে, যা প্রশ্ন করছি তার জবাব দে। একটা 7 ফুট বাই 4 ফুট কাঁথা সেলাই করতে কটা রান দিবি? ধ্যাত্তারি, ওসব ভুসি পশনের কাঁথায় আগুন। এক চড় মারবো। চামেলি তরুদি। ও হ্যাঁ, চমৎকার উত্তর। কি বলে? আমাদের এই প্রিয় আবার? ছাত্রীটি কি সুন্দর সাদামাটা রাঙিয়ে ছেড়িয়ে এমব্রয়ডারি করা উত্তর দিলেন। সত্যিই তো, বিদেশের বাজারে নকশা কাঁথায় আগুন, মানে নকশা কাঁথা সেখানে আগুন দরে বিকোচ্ছে। আর আমি কিনা একে সাধারণ কাঁথা নিয়ে প্রশ্ন করছিলাম। আমাদের এই ছাত্রীটি যে একদিনে নকশা কাঁথা প্রস্তুতে পারদর্শিনী হয়েছেন তা তো জানতাম না। শুনুন, আমার কথাটা একটু শুনুন। বর্দি, সেলাইয়ে আমি একে শতকরা 75 নম্বর দিলাম। আসুন আমরা সকলে এর উচ্চতর শিক্ষার জন্য
হাততালি দিয়ে একে সংবর্ধিত করুন। আমি প্রতিবাদ করছি। আহ, এবারে ভূগোল পরীক্ষা হচ্ছে না কিছুতেই। আচ্ছা চলুন, পুরবী মিত্র দিয়ে এবার আপনি শুরু করুন। ওই আরেকজন আসছে। ওখানে কি করছো? এদিকে এসো। আমাকে কিছু বললে? আরে কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন, দেখবেন আবার এই নখ খাদকের মতো বোকা বোকা প্রশ্ন করবেন না। বেশ, তোমরা জানো সূর্য পৃথিবীর চারদিকে, না মানে পৃথিবী সূর্যের চারদিকে কি করছে বলো তো? নাচার নাচি করছে। বাজে কথা বলো না। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই ধরো এই এটা হলো সূর্য, আর এটা কি বলো তো? ও দেখে মনে হচ্ছে আপনার মাথা। ইয়ার কি করো না, এটা হলো পৃথিবী, আর এটা কি বলো তো? এটা এনাদের কারণ মাথা মুন্ডু হবে। বাজে কথা বলো না। এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী। তোমরা জানো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আচ্ছা তাহলে বলো তো পৃথিবী এখন কি করছে? কথা বলুন। আহা, এত সহজ প্রশ্ন করে ওকে ছোট করবেন না, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন করুন। কেন তুমি পারবে না? পারবে না? সেই 6 এ পড়েছো, 7 এ পড়েছো। আরে দাঁড়ান, তার আগে এখন তো পারা উচিত। আরে দাঁড়ান, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বলুন তো। ধরুন আপনার মতোই বলছি, এটা একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ঠিক আছে? এটা আছে বেকারদের দল, এই আমাদের মতো বেকাররা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চারিদিকে ঘুরছে। কি করলে বলুন তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বেকারদের চারিদিকে ঘুরবে? এই শোনো, পরীক্ষা তোমার নেওয়া হচ্ছে, আমাদের নয়। পুরবী মিত্র দি, আপনি অন্য প্রশ্ন করুন। বেশ, তোমার দেশ কোথায় বলো তো ভাই? আরে এটা পরীক্ষার প্রশ্ন? মোটেই না। আপনারা সবাই শুনছেন কিন্তু এটা পরীক্ষার প্রশ্ন নয়। আমার দেশ বর্ধমান জেলায়। বেশ, তোমার দেশ বর্ধমান জেলা। এবার কিন্তু পরীক্ষার প্রশ্ন করছি। হ্যাঁ করুন করুন। বর্ধমান জেলার একটা ব্লকের নাম বলো তো। আরে আমার মেমোরি অত স্ট্রং নয়, ওসব ব্লক টক আমার মাথায় আসে না। কি ফেল তো আমার টাকাটা দিন তো, আমিও কেটে পড়ি। টাকাটা দিন। যদি আপনি এটা কি করলেন, আপনি একটা অন্য প্রশ্ন করুন। এরকম একটা প্রশ্ন করলে ফট করে আমরাই কি তার উত্তর দিতে পারবো? কই কি উত্তর দিলে? আরেকবার বলো তো, দেখি প্রশ্নটা পাল্টে দেওয়া যায় কিনা। তখন থেকে বলে যাচ্ছি ফ্যান তারা ছাড়ুন, আমার মেমোরি অত স্ট্রং নয়। কে বলেছে তোমার মেমোরি স্ট্রং নয়? দেখলেন তো আপনারা দুবার হুবহু একই উত্তর বললো। কি আত্মবিশ্বাস! তুমি একদম ঠিক উত্তর দিয়েছো মা। কি করে? বর্ধমান জেলার একটা ব্লকের নাম মেমারি। তাড়াহুড়োয় তুমি বলে ফেলেছো মেমোরি। শুধুমাত্র একটা আকারের পার্থক্য, ওটা ধর্তব্যের মধ্যেই আসেনি। আমি তোমাকে 100-তে 100ই দিতাম, কিন্তু এটা তো পরীক্ষা, তাই না বলো? তাই আমি 10 নম্বর কেটে বর্দি ছাত্রীটিকে 100-তে 90 নম্বর দিলাম। 190। সাধু সাধু, এক্সেলেন্ট। মাইয়াটা বুদ্ধি ধরে দেখছি। হ্যাঁ ইয়ার কি হচ্ছে? যা বলছি তাই উত্তর হয়ে যাচ্ছে। গন্ডগোল করো না, পরীক্ষার হলে গোলমাল করতে নেই। ভূগোল এক্সেলেন্ট। কি করে? এক্সেলেন্ট। তাহলে দেখা যাচ্ছে এ যাবৎ আমাদের এই ছাত্রী সমস্ত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এখন বাকি আছে খালি অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষায় পাশ করলে আমরা তাকে উত্তীর্ণ বলে ঘোষণা করব, এবং তখনই প্রমাণ হবে বোর্ডের দেওয়া সার্টিফিকেটের যৌক্তিকতা। তখন আমরা এটাও বিবেচনা করব অতিরিক্ত সে যা যা শিখেছে এই বিদ্যালয় থেকে, সেই বাবদ আমরা তার কাছে কিছু টাকা দাবি করতে পারি কিনা। ঠিক কিনা? হ্যাঁ, নিন চম্পারানী পাল দিয়ে আপনি শুরু করুন অঙ্ক পরীক্ষা। সিআরপি ম্যাডাম, যা বলছি এতক্ষণে দেখছি তাই উল্টো হয়ে যাচ্ছে না। আর আর সাবধানে এবার যা উত্তর দিতে হবে সাবধানে উত্তর দিতে হবে। কথায় আছে আক্রমণই শেষ রক্ষার উপায়, আর ভদ্রতা নয়। প্রথমে সিআরপি ম্যাডামকে আগে লেজে গোবরে খাইয়ে দিচ্ছি। দেখাচ্ছি। কি সিআরপি ম্যাডাম শুরু করুন, আপনার পালা। ও
ক্লাসে আপনাকে নিয়ে কি বলতাম জানেন? সি মানে চমচম, আর মানে রসগোল্লা, পি মানে পেয়ারা, সিআরপি হলো গিয়ে চমচম, রসগোল্লা, পেয়ারা। শুনুন, আপনি যদি মনে করে থাকেন আমাকে প্যাচে কষে ফেলবে, ওই বুদ্ধির গোড়ায় রেডির তেল ঢালুন। আহ, অঙ্ক পরীক্ষার আগে এসব অবান্তর কথা বলে চিত্ত চঞ্চল করছো কেন? আজকাল দিনে কোনো কথাই অবান্তর নয় ম্যাডাম। এই আজকালকার দিনে দুয়ে দুয়ে চার শিখে কেউ পরীক্ষার ইন্টারভিউতে পাশ করতে পারে না। আজকালকার দিনে অঙ্ক মানে এক গাদা চ্যাপ্টার, ত্রিকোণা, গোল, চৌকো, এটার সাথে মিল অমিল। তাই আপনি যদি আমাকে দুয়ে দুয়ে চার প্রশ্ন করেন, আমার উত্তর হবে কিন্তু দুয়ে দুয়ে পাঁচ। এই ধরুন আপনাকে প্রশ্ন করলেন যে দুটো আলুর সঙ্গে তিনটে পটলের যোগফল কত হবে, আমার উত্তর হবে 7টা কচু। তাই খুব সাবধান। আর এতক্ষণ ধরে যে এক্সিলেন্ট এক্সিলেন্ট বলে যাচ্ছে, আমার উত্তরের শেষে নো এক্সিলেন্ট, উত্তর নির্ভুল, এই সব বলা চলবে না। আর সব লেটার ঠুকে মুকে যায় যদি আপনি বলে দেন আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, আর আমি ফেল করেছি বলে ঘোষণা করবেন। তোমার বকবকানি শেষ হলো? একটা সিরিয়াস পরীক্ষা হতে চলেছে আর তুমি কি না ইয়ার কি করছো? যাই হোক শোনো, তোমাকে আমি দুটো প্রশ্ন করব, একটা সহজ একটা কঠিন। একটা সহজ একটা কঠিন। এই জন্য আপনাকে নিয়ে আমরা ব্ল্যাক বোর্ডে একটা ছবি আঁকতাম। কি জানেন সেটা? ছাঁটার কাঠি ওপর আলুর দম। এই বডি, সে ছবি আপনি দেখেননি? সে এক অপূর্ব শিল্প নিদর্শন। যদি আজ অঙ্ক পরীক্ষা না হয় কোনো চিত্রকলার পরীক্ষা হতো, তাহলে এই মেয়েটি ফার্স্ট হতো। কিন্তু আমাদের তো এখন অঙ্ক পরীক্ষা নিতে হবে, তাই আমাদের দুঃখ পেয়ে লাভ নেই। শোনো, তোমাকে আমি তাহলে সহজ প্রশ্নটা করে ফেলি। অ্যালজেব্রা কিন্তু। ও জেব্রা, গন্ডার, জিরাফ যা পারে করুন তো, ও সবে আমার কিছু যায় আসে না। বাহ, তোমার পরিমিতি বোধ তো খুব পাকা। তাহলে পরিমিতি হয়ে যাক। হয়ে যাক। আচ্ছা ধরো, সূর্যের আলোর গতিবেগ যদি x হয় আর সূর্য থেকে মৃগশিরা নক্ষত্রের দূরত্ব যদি y হয়, তাহলে 109 তল বিশিষ্ট বহুভুজের পরিসীমা কত? দাঁড়ান, কেউ বাধা দেবেন না। সিআরপি ম্যাডাম, প্রশ্নটা আবার করুন তো। হুবহু করতে হবে কিন্তু। হুবহু মরেছে। না না না, আমি তোমাকে আর প্রশ্ন করব না। এর থেকে আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, নয় তুমি আমার প্রশ্নটা মন দিয়ে শুনেছো অথবা শোনোনি, নয় তুমি উত্তরটা জানো, নয়তো বা কিছুই জানো না। হ্যাঁ, উত্তরটা তো আমি জানি। বহুতল বিশিষ্ট বহুভুজের পরিসীমা হবে 2629 লিটার। একদম পাক্কা হিসেব, কোনো ভগ্নাংশ নেই। কি বলছো? সঠিক উত্তর এটা ভাবছো? না না না, উত্তরটা ভুল। উত্তরটা হবে 2628 লিটার। তুমি বলেছো 29 লিটার। বদি, এই মেয়েকে আমি পাস করাতে পারলাম না অঙ্কে। আপনি লিখুন, অঙ্কে মেয়েটি ফেল করেছে। দেখুন, চম্পারানি পালদি। হুররে, আমি ফেল করেছি, আমি ফেল করেছি, হুররে। আমি দুঃখিত বর্দি, ভুলই। আমি একজন অঙ্কের শিক্ষিকা হয়, একে আমি পাস করাতে পারবো না। একদম না। আপনি লিখুন, অঙ্কে ও ফেল করেছে। টাকাটা দিন এবারে, তাড়াতাড়ি টাকাটা দিন, আমিও কেটে পড়ি, তাড়াতাড়ি দিন। হ্যাঁ বর্দি, ও যে দাবিটা করেছে হ্যাঁ। সেটা যুক্তিসঙ্গত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ও কিছুই শেখে। একদমই তাই। তাই ও যে দাবিটা করেছে টাকা ফেরত পাবার, সেটা ওর পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। অধিকার আছেই তো। সিআরপি জিন্দাবাদ, সিআরপি জিন্দাবাদ। চম্পারানি পাল দিদি। না বর্দি, আমি একজন শিক্ষিকা, সে তো জানি। আমি একজন অঙ্কের শিক্ষিকা। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা প্লাটিনাম জয়ন্তী পালন করছি। হ্যাঁ। তাই আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের স্কুলের নামে কোনো কলঙ্ক লাগে। তাই বর্দি, এই মেয়েটি অঙ্কে পাস করেছে।
পাস করতে পারতো, কিন্তু একটুর জন্য ফেল করে গেছে। আপনার ওপর এত ভরসা করেছিলাম, তা শেষে মাধবী- আপনি আমাদের ডোবালেন। কিছু করার নেই বর্দি। তা মাধবীর তার মা? আপনার আমার নাম মনে আছে? হ্যাঁ, তুমি তো 2011-র ব্যাচ। কি প্রখর স্মৃতিশক্তি আপনার! তা মাধবীর তার মা, তুমি এই স্কুলের কাছে কত টাকা পাও? বলছি ম্যাডাম, বলছি। আমি মনে মনে হিসেব করে বলছি, টাকাটা এবার পাবো আমি। আমিও হিসাব করছি। 5-6-এ 24,000 টাকা হলো, 7-8-এ 36,000 টাকা, 9-10 48,000 টাকা। তাহলে টোটাল হলো কি আপনার 1,08,000 টাকা। ঠিক আছে? আর এই ক বছরে যদি 1% আমি সুদ দিই, তাহলে হচ্ছে আমার 6,480 টাকা। তাহলে টোটাল হলো 1,14,480 টাকা। আরে তাই তো। আপনি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সিআরপি ম্যাডাম, আমি না একটা পয়সাও বেশি নিইনি। কি হলো? আপনি ওভাবে আমার দিকে চেয়ে আছেন কেন? আমি তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন? কিন্তু কেন? আমি তোমাকে দুটো প্রশ্ন করো বলেছিলাম, হ্যাঁ। একটা সহজ আর একটা কঠিন। হ্যাঁ। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি স্কুলের কাছে কত টাকা পাও। হ্যাঁ। তা তুমি এই এত বড় হিসেবটা একেবারে মুখে মুখে টপাটপ নির্ভুল ভাবে করে দিলে। হ্যাঁ। আর এটাই তো ছিল আমার কঠিন প্রশ্ন। সিআরপি ম্যাডাম, বর্দি, আমি সার্টিফাই করছি যে এই মেয়েটি অঙ্কে পাস করেছে। আমি ওকে দুটো প্রশ্ন করেছিলাম, একটা সহজ আর একটা কঠিন। তা সহজ প্রশ্নটা ও একটুখানির জন্য ভুল করেছে, কিন্তু কঠিন প্রশ্নটা যে ও কত টাকা পায় স্কুলের কাছে সেটা একেবারে নির্ভুল ভাবে ঠিক মতো করে আমাকে দিয়েছে। তাই বর্দি, মাধবী বিতান অঙ্কে একটি জিনিয়াস। শেষ ভাটা আপনি দিলেন সিআরপি ম্যাডাম। এবার আমি এই রি এক্সামিনেশনের ফলাফল ঘোষণা করছি। এ পর্যন্ত আমাদের এই প্রাক্তন ছাত্রী মাধবী বিতান বসু সরকার সমস্ত বিষয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এর থেকে বোর্ডের তাকে দেওয়া সার্টিফিকেটের যৌক্তিকতাও আবার প্রমাণিত হলো। অভিনন্দন, অভিনন্দন। ওকে বাইরে নিয়ে যাও। ছেড়ে দিন, ছেড়ে দিন। মজা করা কর মজা কর আলিমা, এমন জানি দিছো টান ফেলে দেবো। ইচ্ছে করছে পিঠে বৃন্দাবন দেখিয়ে দিই। আবার করবো না, খাওয়া যায় সাহায্য করবো না। মাসি, এই যাও। সত্যি, আমার সহকর্মী ভদ্র মহিলাবৃন্দ, আপনাদের কাছে আমি যে কি ভাবে আন্তরিক ধন্যবাদ জানাবো জানি না। আপনাদের সহযোগিতায় আজকে এই ভীষণ বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। আজকে আমি গর্ব করে বলতে পারি আমাদের এই বিদ্যালয়ের কোনো ছাত্রী কোনো বিষয় আর কোনোদিন ফেল করবে না। থামুন বর্দি, আমরা ছলনার আশ্রয় নিয়ে জিতে গেলাম ঠিকই, কিন্তু মেয়েটি যে বারবার কথাগুলো বলল সেটা কি আমরা অস্বীকার করতে পারি? সত্যি তো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা ওদের চাকরি পেতে কোনোভাবে সাহায্য করে না। তাই আমাদের দেখা উচিত যে কিভাবে শিক্ষাকে বৃত্তিমুখী করা যায়। তাই আমি ভেবেছি নিচু ক্লাসে আমি আর ওই সিঁড়ি ভাঙার অঙ্ক শেখাবো না, এমন কিছু শেখাবো যাতে ওদের
চাকরি পেতে সাহায্য লাগে। মাধবী বিতান মা, শোনো, তুমি একটু এদিকে এসো। এদিকে এসো, এসো। এদিকে এসো। আপনি এটা ঠিকই বলেছেন চম্পারানী পালদি। হ্যাঁ, এসো 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 এসো। শোনো মা, তোমাকে একটা কথা বলি। তুমি আমাদের স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছো এবং তারপরেই তুমি আশা করছো তুমি চাকরি পাবে। এই আশাটা কিন্তু তোমার ঠিক না। তারপরে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তোমাকে বিভিন্ন ট্রেনিং নিতে হবে, তবেই না এই প্রতিযোগিতার যুগে তুমি চাকরির আশা করতে পারো। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, সবসময় সঙ্গে রয়েছি। আর আজকের এই প্রতিযোগিতার দিনে কেবল মাধ্যমিক পাশ করে চাকরি পাওয়া যায় না। আরও একটা কথা, আমরাও তো এই শিক্ষা ব্যবস্থারই অংশ, আমাদেরও হাত পা বাঁধা, আমাদেরও একটা নিয়মের মধ্যেই চলতে হয়। কিন্তু আমরা সর্বান্তঃকরণে চাই তোমরা জীবনের পথে এগিয়ে যাও। আর এই যে তুমি টাকার কথাটা বললে, ওই টাকাটা আমি তোমাকে দেব। না, আমরা সবাই তোমাকে দেব। সেই দিয়ে তুমি জীবনে প্রতিষ্ঠিত হও। আজ একটা বড় শিক্ষা আমি পেয়েছি। চালাকির দ্বারা কোনো মহান কার্য হতে পারে না। একদম দিদিমণিরা, আজকে আমি আপনাদের অনেক অপমান করেছি। পারলে আমাকে ক্ষমা করুন আপনারা। না, না, ক্ষমা করুন আপনারা, ক্ষমা করুন। তোমাদের সবার উন্নতি হোক, আমাদের সব ছাত্রীরা প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। তুমি ভালো থাকো মা। সৎ পথে থেকে কিছু করার চেষ্টা করো মা। সুখে শান্তিতে তোমার জীবন কাটুক। স্কুলের মুখ উজ্জ্বল করো মা। তোমার ভালো হোক, এইটাই আমার সকলের চাই। খুব সুন্দর একটি নাটক পরিবেশন করলেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ। আজকে নেতাজি নগর বালিকা বিদ্যা মন্দিরের ৭৫ বছর পূর্তি উদযাপনে ৭৫ বছর বর্ষপূর্তি উদযাপনে যারা উপস্থিত ছিলেন প্রত্যেক অতিথিবৃন্দকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অনুরোধ করছি ওনার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আজকে এই যে পুরো নিবেদন যা আপনারা 3 ঘন্টা জুড়ে দেখলেন, চলে যাবেন না আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে হলেও আমরা আছি এখনও, এবং একদম শেষ পর্বে জাতীয় সঙ্গীত গাইতেই হয়। এটা কোনো একটা স্কুলের অনুষ্ঠানের শেষ পর্বে এটুকু করতে হয়, সেই নিয়মটুকু আমি জানি আমরা সবাই মিলে মানতে পারবো। আমরা এই যে 3 ঘন্টা একসঙ্গে নেতাজি নগর বালিকা বিদ্যা মন্দির এই যৌথ পরিবারের যা নিবেদন আপনাদের সামনে পেশ করলাম, তার কুশীলবরা কেবলমাত্র আমার এই শিক্ষিকা সকলে তা নয়, আমার সব ছাত্রী, সব শিক্ষিকা এবং আপনারা যারা সমস্ত অভিভাবক, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই বিশেষ দিনে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সমস্ত গুণী মানুষ আমাদের এই স্কুলের অনুষ্ঠানের জন্য তারা আজকে সময় দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমার স্কুলের উদ্দেশ্যেই এতগুলি মানুষের পায়ের ধুলো এই জায়গায় এসে পড়েছে, আমার সমস্ত ছাত্রীরা, এবং আমরা অত্যন্ত গর্ববোধ করি এবং ভীষণভাবে নিজেদেরকে সৌভাগ্যবান বলেই মনে করি। তাই আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আজ আমরা একেবারে শেষ লগ্নে এসে কোনো অনুষ্ঠানের একদম শেষকালে জাতীয় সঙ্গীত গাইতে হয়, এটাই আমাদের রীতি। তো সেইটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব।
চলে আসুন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে।